হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রেশম অথবা সিল্ক আপনি যে নামেই ডাকেন না কেন, এর সঙ্গে আমাদের অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। আর সেই মুঘল সাম্রাজ্য থেকে বাংলার তাঁতের শাড়ির সুনাম সারা পৃথিবী বিখ্যাত। বর্তমানে সিল্ক আভিজাত্যের প্রতীক মনে করা হয়। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, এত দামি জিনিস কিভাবে তৈরি করা হয় এবং কোথা থেকে এই রেশম বা সিল্ক পাওয়া যায়? এই ছোট ছোট পোকার লার্ভা যা আপনি এখন দেখতে পাচ্ছেন, এটা হলো রেশম পোকা। এই পোকা রেশম তৈরি করার প্রধান ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে আপনাদের রেশম চাষের সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেশম চাষ করার জন্য সর্বপ্রথমে এর ডিম সংগ্রহ করা হয়। এবার এই ডিম কোথা থেকে পাওয়া যায় সেটা পরে বলছি। ডিমগুলোকে ফার্মে নিয়ে আসার পর এগুলো থেকে লার্ভা উৎপাদন করা হয়। এই ডিম কিন্তু যে কোনো জায়গায় হ্যাচিং হবে না, তার জন্য দরকার অন্ধকারাচ্ছন্ন জায়গা, আর যেখানকার তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকবে। ডিমের কোয়ালিটি ও আলাদা আলাদা প্রজাতির উপর নির্ভর করে এই ডিমের হ্যাচিংয়ের সময় নির্ধারিত হয়। অর্থাৎ কোনো কোনো ডিম একটু তাড়াতাড়ি হ্যাচিং হয়, আবার কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে দেরি হয়। এই রেশম মূলত 4 প্রকারের হয়ে থাকে। এগুলো 20 থেকে 24 দিন সময় নেয় সম্পূর্ণ লার্ভাতে পরিণত হতে। এদের জীবনকাল মোটামুটি 50 থেকে 60 দিনের হয়ে থাকে। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর লার্ভাগুলোকে ভালোভাবে খাওয়ানো হয়। এর জন্য এদেরকে স্পেশাল গাছের পাতা দেওয়া হয়, আর এই গাছের নাম হলো তুঁত গাছ। এবার এদেরকে তুঁত গাছের পাতা খাওয়ানো হবে। যে সমস্ত কৃষকরা রেশম ফার্মিং করে থাকেন তারা অধিক মাত্রায় তুঁত গাছ চাষ করে থাকে। যখন লার্ভাগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে তখন তারা সরাসরি পাতা খেতে পারে না। এর জন্য তাদেরকে গাছ থেকে পাতা নিয়ে আসার পর ছোট ছোট করে কুচে খাওয়ানো হয়। এমন একটা জালিদার কাঠের স্ট্রাকচারে এগুলোকে সারি সারিভাবে সাজিয়ে দেওয়া হয়। আর এগুলোতে কিন্তু কয়েক হাজার সিল্ক লার্ভা আছে। 20 থেকে 25 দিনের মধ্যে লার্ভা অনেক বড় হয়ে যায়। এবার এরা কিন্তু গোটা গোটা পাতা খেতে পারবে, তাই এদেরকে সম্পূর্ণ পাতা দেওয়া হয়। এবার সময় আসে লার্ভাগুলোকে গুটি তৈরি করার। তার জন্য কয়েকজন ওয়ার্কার পরিণত লার্ভাগুলোকে কাঠের একটা ছোট্ট স্ট্রাকচারের উপর সাজিয়ে দেয়। এখানে এদের বাকি জীবনকাল কাটবে। কয়েক ঘন্টা এইভাবে রাখার পর একটা বাঁশের স্ট্রাকচারে এগুলোকে সেট করে দেওয়া হয়। রেশম পোকার মুখ থেকে লালা বের হয়, আর এই লার্ভা ওই লালাকে পুরো শরীরের চারিদিকে জড়িয়ে দেয়। এর ফলে একটা গুটি তৈরি হয়ে যায়, আর এটাকেই আমরা রেশম বলি। তাছাড়া এই পোকার গুটি বাঁধা দেখতে খুবই চমৎকার লাগে। 2 সপ্তাহ পর এই লার্ভাগুলো সম্পূর্ণ গুটি বেঁধে ফেলেছে, আর এগুলো থেকে রেশম তৈরি হবার জন্য সম্পূর্ণ তৈরি। একবার যখন এই রেশম গুটি সম্পূর্ণ রেডি হয়ে যায় তখন এর ভিতর থেকে মথ নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে। এই যে প্রজাপতির মতো দেখতে, এগুলো হলো মথ বা রেশম পোকা। রেশম গুটির মধ্য থেকে কিন্তু সব পুরুষ পোকারা বেরোতে পারে না। অর্থাৎ যতগুলি রেশম গুটি থাকে তার মধ্যে কিছু মাত্রায় পুরুষ পোকা বাইরে বেরিয়ে আসে। তারপর কিছু ওয়ার্কাররা মেল ও ফিমেল পোকাগুলোকে আলাদা করে বেছে নেয় এবং এদের সঙ্গম ঘটায়, যেন সঙ্গমের পর স্ত্রী পোকারা আবার ডিম পাড়তে পারে। সঙ্গমের পর স্ত্রী মথগুলোকে একটা কোটোর মধ্যে রেখে দেওয়া হয় ও তারা সেখানেই ডিম পাড়ে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একটা মথ প্রায় 1000 খানেক ডিম দিতে পারে। একবার ডিম দেওয়া হয়ে গেলে স্ত্রী মথগুলো মারা যায় ও পুরুষ মথগুলো আবারও সঙ্গমের জন্য তৈরি হয়ে থাকে। এবার আপনারা দেখুন, যেসব রেশম তৈরি হয়ে গেছে সেগুলো থেকে কিভাবে রেশম তৈরি করা হচ্ছে। এগুলোকে সর্বপ্রথম ফার্ম থেকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ও তারপর এগুলোকে গরম জলে ভালো করে সেদ্ধ করা হয়, যার জন্য সুতো তৈরি করা অনেক সহজ হয়ে যায়। আর এই ধরনের আধুনিক মেশিনগুলো অনবরত সুতো তৈরি করে। তারপর এগুলোকে কার্টুনে লোড করে কাপড় তৈরি করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা তো দেখলেন ফ্যাক্টরির বিষয়, কিন্তু এখনো গ্রাম বাংলার অনেক পরিশ্রম করে রেশম সুতো তৈরি করা হয়। এখন আপনারা যা দেখছেন এগুলো হলো বিশুদ্ধ সিল্ক। এবার এগুলো চলে যায় বড় বড় নামি দামি কোম্পানিতে। সেখানে এই সিল্ক দিয়ে দামি দামি সব কাপড় তৈরি করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই রেশম তৈরির প্রক্রিয়া? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে
সঙ্গে থাকুন। ধন্যবাদ।